বলিউডকে বলা হয় স্বপ্নের শহর। এখানে সবাই চায় স্টার হতে, খ্যাতি আর অর্থের ঝলক ছুঁতে। কিন্তু বন্ধুরা, এই আলোর পেছনে লুকিয়ে থাকে ভয়ঙ্কর অন্ধকার। একটা জগৎ যেখানে বন্ধুত্ব শুধু দরকার মেটানো পর্যন্ত, ভালোবাসা কেবল ব্যবহার করার জন্য, এমনকি নিজের কেরিয়ার বাঁচাতে রক্ত ঝরাতেও দ্বিধা করে না কেউ। এটাই সেই গল্প যেখানে নিষ্পাপ মুখোশের আড়ালে লুকিয়ে থাকে মারাত্মক রহস্য, যেখানে মানুষ নয়, বেঁচে থাকে শুধু দ্য বাস্টার্ডস অফ বলিউড। আজ আমরা এই ওয়েব সিরিজটির গল্প ব্যাখ্যা করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন, যাতে এমন লেটেস্ট ও ফ্রেশ কন্টেন্ট মিস না করেন। গল্পের শুরু একটি সিনেমার শুটিং সেট থেকে। সেখানে ক্লাইম্যাক্স দৃশ্যের জন্য একটি বিপজ্জনক স্টান্ট শ্যুট হচ্ছিল। হিরোর বডি ডাবলকে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে ঝাঁপ দিতে হতো, কিন্তু সে লাফ দিতে গিয়েই ধপ করে নিচে পড়ে যায়। এমন চোট পায় যে 6 মাস পর্যন্ত কোনো কাজ করতে পারবে না। এতে পরিচালক একেবারে বিপাকে পড়ে যান, কারণ সিনেমার শুটিং আগেই দেরি হয়ে গেছে, আজকেই এই দৃশ্য শেষ করতে হতো। এমন সময় আসে ছবির প্রযোজক ফ্রেডি। সে আগেই 10 দিনের সময় দিয়েছিল, কিন্তু কাজ শেষ হয়নি। পরিচালক আরও একদিন সময় চান। ফ্রেডি সময় দেন ঠিকই, তবে শর্ত রাখেন 15ই জুলাইয়ের মধ্যেই ছবিটি মুক্তি পেতেই হবে, স্টান্ট থাক বা না থাক। কিন্তু পরিচালক বলেন এই স্টান্ট তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তখন ছবির নায়ক আসমান আসে এবং ঘোষণা দেয় স্টান্টটা সে নিজেই করবে। কাজটা ছিল ভয়ঙ্কর বিপজ্জনক। তার ম্যানেজার সানিয়া বারবার আপত্তি তোলে, কারণ চুক্তিতে এই স্টান্টের কথা লেখা ছিল না। তবুও আসমান নিজের ঝুঁকিতে কাজটি করে ফেলে এবং কোনো দুর্ঘটনা ঘটে না। ছবির শুটিং শেষ হয় এবং 15ই জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর দর্শকরা ছবিটি ভীষণ পছন্দ করে। প্রিমিয়ার শোতে যখন দর্শকরা জানতে পারে যে আসমানও হলের ভেতর বসে আছে, সবাই তার দিকে ছুটে আসে। কোনো রকমে সে পালিয়ে বাইরে আসে এবং সেখানে তার বন্ধু পারভেজের সঙ্গে দেখা হয়। আসলে পারভেজই দর্শকদের জানিয়েছিল আসমান ভেতরে আছে। হল থেকে বেরোতেই তারা গফুর ভাইয়ের লোকেদের মুখোমুখি হয়। গফুর একজন বড় গ্যাংস্টার, যার নাম বলিউডের অন্ধকার দুনিয়ায় সবার জানা। এরপর গল্প এগোয় এক বিয়ের অনুষ্ঠানে। সেখানে গান গাইতে আসে একজন লোক, তার নাম অবতার। সে আসলে ব্যাকগ্রাউন্ড সিঙ্গার হলেও দুর্দান্ত গায়। তার গানে মুগ্ধ না হয়ে বরং মূল গায়ক তাকে তাচ্ছিল্য করে বলে, যত টাকা দিয়েছি তত কাজ করো। অবতারও জবাব দেয়, তোমাকে যত টাকা দেওয়া হয়েছে সেই মতো একটু কাজ করো। এতে রাগে গায়ক তাকে অনুষ্ঠান থেকে বের করে দেয়। অন্যদিকে আসমান বাড়ি ফিরে পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নেয়। সে বাবাকে জানায় যে তার ছবিটি দর্শকরা দারুণ উপভোগ করছে। তার মাও খুশি। এখানেই জানা যায় আসমানের মা একসময় বলিউডে ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিলেন। আফতার আসলে আসমানের কাকা, যিনি 10-20 বছর আগে ব্যাকগ্রাউন্ড সিঙ্গার হিসেবে কাজ করতেন। আজও তিনি সেই অবস্থাতেই আটকে আছেন, যা তাকে কষ্ট দেয়। এরপর আসমান আর পারভেজ তাদের সিনেমার রিভলভারের রিভিউ দেখতে বসে। তারা আশা করছিলেন সমালোচক সঞ্জীব শর্মা হয়তো ছবির প্রশংসা করবে, কিন্তু উল্টো সঞ্জীব পুরো ছবিকে রোস্ট করে দেয় এবং আসমানের অভিনয়কে তীব্র সমালোচনা করে। আসমানের মন ভেঙে যায়, কিন্তু পারভেজ তাকে বোঝায়, ছবিটা তো সুপারহিট, কাল সাকসেস পার্টি আছে, এসব নিয়ে ভাবিস না। পরের দৃশ্য সাকসেস পার্টি। প্রথমেই আসে প্রযোজক ফ্রেডি। কিছুক্ষণের মধ্যেই আসমানের পুরো পরিবারও উপস্থিত হয়। পার্টিতে একে একে হাজির হয় নামী সেলিব্রিটিরা। সেখানে করণ জহরও আসে। হঠাৎ দেখা যায় রণবীর সিং গুরুতরভাবে পায়ে আঘাত পেয়েছে। এতে করণ জহর চমকে যায়, কারণ পরের মাস থেকেই তাদের যৌথ ছবির শ্যুট হওয়ার কথা ছিল। কিন্তু রণবীর জানায়, পরের মাস তো দূরের কথা, অন্তত 6 মাস পর্যন্ত আমার পা ঠিক হবে না। এটা শুনে করণ জহর প্রচণ্ড রেগে যায়। সাকসেস পার্টি জমে উঠতেই একে একে অনেক নামী সেলিব্রিটি হাজির হয়। ঠিক তখনই প্রবেশ করে এক রহস্যময় ব্যক্তি, জরদ সাক্সেনা। তাকে দেখে মুহূর্তের জন্য পুরো হলঘর নিস্তব্ধ হয়ে যায়। কেউ ঠিক বুঝতে পারে না লোকটিকে, তবে সবার মনে হয় কোথাও যেন আগে দেখেছে। কিছুক্ষণের মধ্যেই সিকিউরিটি গার্ডরা তাকে বাইরে বের করে দেয়। এরপরই আসমানের সঙ্গে দেখা হয় সোডাওয়ালা প্রোডাকশনের মালিক ফ্রেডির। ফ্রেডি আসমানকে অভিনন্দন জানায়, তুমি দারুণ কাজ করেছ, ছবিটি ইতিমধ্যেই সুপারহিট। ফ্রেডি আসমানকে বলিউডের অন্যতম বড় সুপারস্টার অজয় তলোয়ারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চায়। অজয়কে সামনে পেয়েই আসমান বশ অবাক হয়, এত বড় একজন তারা আজ তার সঙ্গে আলাপ করছেন। জানা যায় ফ্রেডি আর অজয় 6 বছর আগে শৈলব নামে একটি ছবি করেছিল, যা সুপারহিট হয়েছিল। এবার ফ্রেডি চান অজয় যেন শৈলব 2তে সাইন করেন, কিন্তু অজয় এখন এমন কোনো পরিকল্পনা করছেন না। এদিকে পার্টির ভেতরেই রণবীর সিংয়ের কাছে ফোন আসে এস রাজামৌলির। রাজামৌলি তার নতুন ছবির জন্য রণবীরকে সাইন করাতে চান, আর রণবীর সেখানেই রাজি হয়ে যায়। তবে রাজামৌলি ছবি ছিলেন যে রণবীর নাকি করণ জহরের সঙ্গে নতুন ছবির প্রস্তুতি নিচ্ছে, এমনকি তার পাও ভেঙে গেছে। রণবীর তখন স্পষ্ট জানিয়ে দেয় সবই নিছক গুজব।
এই সময় পারভেজ চুপি রণবীরের সঙ্গে কথোপকথনের ভিডিও রেকর্ড করতে থাকে। পার্টিতে সানিয়ার পরিচয় হয় ডিজে অ্যাডামের সঙ্গে, কিন্তু আফতার অ্যাডামের বাজানো গান নিয়ে তীব্র আপত্তি তোলে এবং তাকে নানা কটূক্তি করে। অন্যদিকে আসমানের বাবার হাতে ভুল করে অজয় তলোয়ারের শার্টে ড্রিঙ্ক পড়ে যায়। অবাক করা ব্যাপার হলো অজয় একটুও রাগ করে না, তাতেই তার জানা হয়ে যায় যে এরা আসমানের বাবা মা। এদিকে পারভেজ যে ভিডিও রেকর্ড করছিল রণবীর চায় সেটি যেন মুছে ফেলা হয়, কিন্তু পারভেজ তাতে রাজি হয় না। এমনকি মোবাইল ফোনটি নিজের প্যান্টের ভিতরে লুকিয়ে ফেলে। শেষ পর্যন্ত রণবীর তাকে আসল ঘড়ি উপহার দিয়ে বোঝানোর চেষ্টা করে। পারভেজ মৃদু হেসে বলে, আমরা তো আপনার ভক্ত, এমন উপহার আমার দরকার নেই, আপনি শুধু অনুরোধ করলেই আমি মুছে দিতাম। তবু রণবীর তাকে সেই ঘড়িটি দিয়ে দেয়। এইদিকে ফ্রেডি আবার আসমানের কাছে আসে এবং জানায়, আমার হাতে 3টে নতুন প্রজেক্ট আছে, আমি চাই 3টেতেই তুমি নায়ক হও। এমন বড় অফার শুনে আসমান আনন্দে অবাক হয়ে যায়। ফ্রেডি তখনই একটি চুক্তিপত্র এগিয়ে দেয়। সানিয়া, আসমানের ম্যানেজার, সঙ্গে সঙ্গে সতর্ক করে দেয়, এত তাড়াহুড়ো করে সাইন করা ঠিক হবে না। প্রথম ছবি যদি ফ্লপ হয় তাহলে বাকিগুলোর কি হবে? সময়সীমা কি, শর্ত কি, তুমি তো কিছুই পড়োনি। কিন্তু আসমান আত্মবিশ্বাসের সঙ্গে বলে, আমি হিরো, আমি শুধু স্ক্রিপ্ট পড়ি, চুক্তি না। সানিয়া যতই আপত্তি তুলুক, আসমান নিজের সিদ্ধান্তে অটল থাকে। সানিয়া তখন একটি ফোন কল পেয়ে বাইরে চলে যায়। সেই সুযোগে ফ্রেডি নরম স্বরে বলে, কোনো চাপ নেই, তুমি চাইলে সাইন করো। শেষ পর্যন্ত আসমান নিজের ইচ্ছেতেই চুক্তি শেষ করে। পার্টির শেষ দিকে হাজির হয় বাস্তব নামের এক তরুণ অভিনেতা, যে আসলে আরামজাদে 5-এর নায়ক। সে আসমানকে জানায় পরের দিন সঞ্জীব শর্মার আয়োজন করা রাউন্ড টেবিল শোতে তাকে ডাকা হয়েছে, যেখানে নতুন প্রজন্মের সব অভিনেতা অভিনেত্রী উপস্থিত থাকবে। কিন্তু অবাক করা ব্যাপার, সেখানে আসমানের নাম নেই। কেন তাকে বাদ দেওয়া হলো কেউ জানে না। এদিকে পার্টিতেই সানিয়ার সঙ্গে দেখা হয় করণ জোহরের। কথায় কথায় সানিয়া জানতে পারে কারণ একটি বড় বাজেটের নতুন ছবির জন্য নায়ক খুঁজছেন। ছবিটি প্রথমে রণবীর সিং করার কথা ছিল, কিন্তু এখন নতুন মুখের দরকার। সানিয়ার সঙ্গে সঙ্গে আসমানের নাম প্রস্তাব করে। তবে কারণ দ্বিধা প্রকাশ করে বলেন, ছেলেটা তো একেবারেই নতুন, আর আমার ছবির বাজেটও অনেক বড়। সানিয়া আত্মবিশ্বাসের সঙ্গে বোঝায়, নায়ক যেই হোক, আসল নায়ক তো আপনিই। আসমান অন্য সবার থেকে আলাদা। ঠিক তখনই আসমানের চোখে পড়ে সঞ্জীব শর্মা। আসমান সরাসরি গিয়ে প্রশ্ন করে, ছবিটা তোমার একদম ভালো লাগেনি, তাহলে আমার সাকসেস পার্টিতে কেন? সঞ্জীব কোনো স্পষ্ট উত্তর দেয় না। রাগে ফুঁসে ওঠা আসমান মুহূর্তের জন্য বোতল ভেঙে আঘাত করতে যাচ্ছিল, কিন্তু নিজেকে সামলে নিয়ে ঠাট্টার ভঙ্গিতে বলে, মজা করছিলাম। সে আরও জানায়, কাল সে নিজেও রাউন্ড টেবিল ছুতে যাবে। দূর থেকে সব কিছু লক্ষ্য করছিলেন করণ জোহর। তিনি বুঝতে পারছিলেন আসমানের মধ্যে আলাদা এক আগুন আছে, কিন্তু তবুও আপাতত কোনো সিদ্ধান্ত নিলেন না। এরপর দৃশ্য বদলায়। বাস্তব পার্টি থেকে বেরিয়ে মাদকাসক্ত অবস্থায় পুলিশের হাতে ধরা পড়ে। নার্কোটিক্স ডিপার্টমেন্ট তাকে গ্রেফতার করে নিয়ে যায়। পরদিন সকালে সোডাওয়ালা প্রোডাকশনের অফিসে ফ্রেডির সঙ্গে দেখা করতে আসে চিন্তামণি নামের এক বিনিয়োগকারী। জানা যায় চিন্তামণি রিভলভার ছবিতেও টাকা লাগিয়েছিল এবং আরামজাদে 5-এর জন্য ফ্রেডিকে 300 কোটি টাকা দিয়েছে। এর মধ্যে 50 কোটি খরচ হয়েছে রিভলভারে, বাকি 250 কোটি এখনও অব্যবহৃত রয়েছে। চিন্তামণি উদ্বিগ্ন হয়ে জানতে চায়, গত রাতে যা হলো তারপর কি হবে। ফ্রেডি আত্মবিশ্বাসের সঙ্গে প্রস্তাব দেয়, আরামজাদে 5 ভুলে যান, আমার কাছে এর চেয়েও বড় অফার আছে, শৈলব 2। সেখানে অজয় তলোয়ারকে নিয়ে 150 কোটির ছবি বানাবো। অজয়ের নাম শুনে চিন্তামণি খুশি হয়ে যায়। এমন তারকা থাকলে ছবির ব্লকবাস্টার হওয়া প্রায় নিশ্চিত। এদিকে আসমান, পারভেজ এবং সানিয়া রওনা হয় রাউন্ড টেবিল শোর দিকে। বাড়ি থেকে বেরিয়ে আসমান খেয়াল করে পারভেজের গাড়ি হঠাৎ একেবারে নতুন লাগছে। অবাক হয়ে জানতে চাইলে পারভেজ হেসে বলে, গত রাতে রণবীর সিং যে আসল ঘড়িটা আমাকে দিয়েছিল সেটা বিক্রি করেই গাড়িটাকে একেবারে নতুন করে ফেলেছি। ইমরান হাশমির বিশাল ভক্ত পারভেজ মজা করে যোগ করে, পুরো বলিউড একদিকে, ইমরান হাশমি একদিকে। রাউন্ড টেবিল শো শুরু হলে আসমানের নজর পড়ে কারিশমার দিকে। কারিশমা অজয় তলোয়ারের মেয়ে। সবার কাছে সে আদর্শ নেপোকিড। এখনও কোনো ছবি করেনি, কিন্তু শীঘ্রই তার প্রথম সিনেমা মুক্তি পাবে। রাউন্ড টেবিল শোতে সবাইকে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে হয়। কারিশমা মঞ্চে উঠে জানায়, কঠোর পরিশ্রমের ফলেই সে আজ এখানে। কারিশমার কথা শুনে আসমান হাসতে থাকে এবং খোঁচা দিয়ে বলে, তুমি বাবার জন্যই এখানে। 2 মাস কাজ না করলেও মার্সিডিসে ঘুরবে, কিন্তু আমি যদি 2 মাস কাজ না করি আমার পরিবার রাস্তায় চলে আসবে। আসমান বুঝতেই পারেনি
ঠিক পেছনের সারিতেই বসে আছেন অজয় তলোয়ার। তিনি নিজের চোখে দেখছেন কিভাবে তার মেয়েকে প্রকাশ্যে অপমান করা হচ্ছে, এবং এই মুহূর্তেই বলিউডের এই নতুন মুক্তির সাহসী বেপরোয়া চরিত্র আরও স্পষ্ট হয়ে ওঠে। রাউন্ডস টেবিল শোতে আসমান যা করেছিল তারপর সে আরও জনপ্রিয় হয়ে ওঠে। তাই সে একটি বারে পার্টি করতে আসে। তখনই সানিয়ার কাছে করণ জোহরের ফোন আসে। আসলে করণ জোহর রাউন্ডস টেবিলে সেই শোটি দেখেছিল যেখানে আসমানকে তার খুব ভালো লেগেছিল, তাই এখন সে আসমানকে তার ছবিতে সাইন করাতে চায়। সবাই খুশি হয়ে যায়, কিন্তু তখনই সানিয়া জানতে পারে যে আসমান ইতিমধ্যেই ফ্রেডির 3টি ছবিতে সাইন করে ফেলেছে। যদিও সানিয়া আগেই তাকে বারণ করেছিল। সানিয়া বলে এখন বড় সমস্যা হতে পারে, কারণ যদি ফ্রেডি না মানে তাহলে করণ জোহরের ছবি তো হাতছাড়া হবেই, বরং ফ্রেডি আসমানকে আটকে রাখবে। তাই তারা সিদ্ধান্ত নেয় যে ফ্রেডির সাথে এই বিষয়টি নিয়ে কথা বলতে হবে। ফ্রেডি তাদের পরের দিন অফিসে ডাক দেয়। পরের দিন অফিসে পৌঁছে আসমান আর সানিয়া ভীষণ নার্ভাস ছিল, কারণ এত তাড়াহুড়ো করে এই সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। সেখানে তাদের নজর পড়ে জরদ সাক্সেনার দিকে, যে ফ্রেডির সাথে দেখা করতে এসেছিল। জানা যায় 15 বছর আগে জরদ ফ্রেডির একটি ছবি করছিল, কিন্তু গোপনে সে আরেকটি ছবিতে সাইন করে ফেলে। ফলে ফ্রেডি তাকে সেই ছবির শুটিং থেকে বের করে দেয়। চুক্তিতে লিখিত ছিল যে যতক্ষণ সে ফ্রেডির ছবি শেষ না করবে ততক্ষণ সে অন্য কোনো ছবিতে কাজ করতে পারবে না। এই ঘটনার পর থেকে 15 বছর ধরে জরদ মাঝপথে আটকে আছে। এই ঘটনা শুনে আসমান ভয় পায় যদি তাদেরও জরতের মতো অবস্থা হয়। পরে তারা ফ্রেডির সাথে দেখা করে সব বুঝিয়ে বলে যে তারা করণ জোহরের সাথে কাজ করতে চায়। ফ্রেডি খুব সহজে রাজি হয়ে যায় এবং বলে এটা তো দারুণ ব্যাপার, তুমি যদি করণ জোহরের ছবিতে কাজ করো সেই ছবি সুপারহিট হবে, তারপর তুমি আমার ছবিগুলো করবে, তখন তোমার ফেস ভ্যালু বেড়ে যাবে আর আমাদের ছবিগুলো সুপারহিট হবে। ফ্রেডির এত সহজে রাজি হয়ে যাওয়া দেখে আসমান আর সানিয়া অবাক হয়ে যায়। বাড়িতে ফিরে আমরা দেখি অবতার তার ভাইয়ের স্ত্রীর সাথে কথা বলছে। জানা যায় আসমানের বাবার লিভার নষ্ট হয়ে গেছে এবং অনেক টাকার দরকার, তবে তারা চায় না আসমানি বিষয়ে কিছু জানুক। অবতার প্রতিশ্রুতি দেয় যে সে আসমানকে কিছু বলবে না, কিন্তু সন্ধ্যায় এক পেক খাবার পর সে সব বলে ফেলে। অবতার আসমানকে এটাও বলে যেন সে বাড়িতে কিছু না বলে, নয়তো সে নিজের জীবন নিয়ে নেবে। এসব শুনে আসমানের খুব খারাপ লাগে, কিন্তু তার কাছে কোনো টাকাও ছিল না। তখন সানিয়া তাকে পরামর্শ দেয় একটি বিজ্ঞাপন করতে, ম্যান স্মুথ। সানিয়া বলে যদি সেটি করে তাহলে অনেক টাকা আসবে। পরের দিনে আসমান আর সানিয়া করণ জোহরের অফিসে যায়। মাঝপথে তাদের দেখা হয় কারিশমার সাথে। সেও করণ জোহরের অফিসে যাচ্ছিল। তারা অবাক হয়ে যায়, কারণ কারিশমা কেন সেখানে যাচ্ছে তা তাদের জানা ছিল না। পরে জানা যায় করণ জোহরের যে ছবিটি তৈরি হচ্ছে তাতে নায়ক আসমান এবং নায়িকা কারিশমা। এই খবর দুজনের জন্যই চমকপ্রদ ছিল, কারণ কিছুদিন আগেই শোতে তাদের মধ্যে ভালোভাবে কথা হয়নি। অফিস থেকে বের হওয়ার সময় একজন ক্যামেরাম্যান কারিশমাকে নিয়ে বাজে মন্তব্য করে এবং বলে যে সে প্লাস্টিক সার্জারি করিয়েছে। এটা শুনে কারিশমার খুব খারাপ লাগে। তখনই আসমান এগিয়ে গিয়ে ক্যামেরাম্যানকে সতর্ক করে বলে পরের বার কিছু বললে নিজের ক্যামেরায় নিজেকে ক্যাপচার করতে পারবে না। এরপর কারিশমা তার প্রেমিক স্বামীরের সাথে সেখান থেকে চলে যায়। কারিশমার খারাপ লাগে যে স্বামীর কিছু বলল না। স্বামীর জানায় আমি তোমার জন্য চিন্তিত ছিলাম তাই কিছু বলিনি। অবশেষে আসমান সেই ম্যান স্মুথ বিজ্ঞাপনের জন্য পুরোপুরি প্রস্তুত হয়। বিজ্ঞাপনটি করে সে অনেক টাকা পায়। ঠিক তখনই আসমান আর সানিয়ার নজর পড়ে রাজামৌলি আর আমির খানের দিকে, যারা খুব সিরিয়াসলি কথা বলছিল। আসমান আর সানিয়ার মনে হচ্ছিল তারা কোনো বড় বিষয়ে আলোচনা করছে, কিন্তু আসলে আমির খান রাজামৌলিকে বলছিল যে ইডলি আর বাড়া পাওয়ের মধ্যে ইডলি সেরা, আর রাজামৌলি বলছিল বাড়া পাওই সেরা। পরে রাজামৌলি স্যার যেতে শুরু করেন। তিনি আমির খানকে বলেন কথা শেষ হয়নি, এখান থেকে শুরু হবে। আমির খান তখন আসমানকে ডেকে জিজ্ঞেস করে ইডলি আর বাড়া পাওয়ার মধ্যে কোনটা সেরা। আসমান বাড়া পাওয়ার নাম বলতেই আমির খান খুশি না হয়ে সরে গিয়ে চলে যান। এরপর দেখা যায় আসমান, অবতার আর পরভেজ একসাথে বসে আছে। অবতার আসমানকে নিজের বানানো একটা গান শোনাতে চায়। গানটি বাজতে শুরু করতেই বাদশাহ আসে। বাদশাহ আসতে অবতার গান বন্ধ করে দেয়। বাচ্চা মজা করে বলে ভালোই হয়েছে বন্ধ করেছো, না হলে কান থেকে রক্ত বের হতো। আসলে অবতার একজন ক্লাসিক্যাল সিঙ্গার এবং সে খুব পুরনো ধাঁচের গান গেয়েছিল, যেটা কারুর পছন্দ হয়নি। বাদশাহ শুধু আসমানকে শুভেচ্ছা জানাতে এসেছিল, তারপর চলে যায়। অবতার সানিয়াকে জানায় যে তার মনে হচ্ছে গান ছেড়ে দেওয়া উচিত। সে তার গান ভর্তি পেন ড্রাইভও ফেলে দেয়, তবে সেটি সানিয়া নিজের কাছে রেখে দেয়। অন্যদিকে আমরা দেখি অজয় তালবার করণ জোহরকে ফোন করে। অজয় চায় আসমানের জায়গায় অন্য কোনো নায়ক নেওয়া হোক, কিন্তু করণ জোহর জানিয়ে দেয় যে সে আসমানকে ঠিক করে ফেলেছে। ছবিটি হবে একটি রোমান্টিক অ্যাকশন ফিল্ম, যেখানে থাকবে বেশ কিছু বোল্ড দৃশ্য। এটি শুনে অজয়ের ভালো লাগে না, কারণ এটি তার মেয়ে কারিশমার প্রথম ছবি হতে চলেছে। পরে দেখা যায় অজয় তালবার একটি অ্যাওয়ার্ড নিতে যাচ্ছে। তার ছেলে সৌমিকও সেখানে আছে, কিন্তু সে অত্যন্ত অভদ্র এবং সবার সাথে খারাপ ব্যবহার করে। এইসব আচরণ দেখে অজয় খুব বিরক্ত হয়। তারা সবাই এয়ারপোর্টের দিকে যায়, যেখানে জানা যায় ফ্লাইট 40 মিনিট দেরি করছে। তখন কারিশমার দেখা হয় আসমানের সাথে, যে একটা পারফিউম কিনছিল। তাদের কথাবার্তা শুনে মনে হয় আগের ভুল বোঝাবুঝি মিটে গেছে এবং তারা এখন ভালো বন্ধু হয়ে গেছে। আসমান বাড়িতে ফিরে আসে কারণ তার বাবার শরীর খারাপ। সে মায়ের হাতে টাকা দেয় যাতে বাবার লিভারের ট্রিটমেন্ট করা যায়। খাবার পর আসমান আর তার বাবা হাঁটতে বেরোয়। তখন আসমানের বাবা তাকে বোঝান, তুই আসমান, এই ইন্ডাস্ট্রিতে কখনো মাথা নিচু করবি না, বরং মাথা কেটে যাবে, কিন্তু মাথা নিচু করার কথা ভাববি না।
কথা চলার সময় আসমানের কাছে ফ্রেডির ফোন আসে। ফ্রেডি জরুরি কাজের কথা বলে তাকে ডেকে পাঠায়। অন্যদিকে আমরা দেখি ফ্রেডি তার ছবির কাজ করছিল, সেখানে একজন ফ্যাশন ডিজাইনারের সাথে তার বচসা হয়। ফ্রেডি রেগে গিয়ে তাকে লাথি মেরে ফেলে দেয়, কিন্তু বলে যে সে কোনো মেয়ের গায়ে হাত তোলে না। কিছুক্ষণ পর আসমান সেখানে পৌঁছায়। সে জানতে চায় এত জরুরি কি হয়েছে। ফ্রেডি তখন আসমানকে বলে, করণ জোহারের ছবিতে তুই সাইন করেছিস, সেই ছবি তুই করবি না। আসমান অবাক হয়ে যায়, কারণ কয়েকদিন আগে ফ্রেডি নিজেই বলেছিল যে আসমান করণ জোহারের ছবি করতে পারে। এই কথায় আসমানের ভালো লাগে না। সে স্পষ্ট জানিয়ে দেয় যে সে করণ জোহারের ছবি করবে, ফ্রেডির কথা মানবে না। এমনকি চুক্তির কাগজ ছিনা ফেলে দিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে শুরু করে। তখন ফ্রেডি তাকে খুব বাজে কথা বলে। এতে আসমান রেগে গিয়ে তাকে একটি জোরদার লাথি মারে। ঘুষি মারতে গিয়েও সে থেমে যায় এবং বলে, আমি মেয়েদের গায়ে হাত তুলি না। এরপর আসমান চলে যায়। সে জানে ফ্রেডি হয়তো লাইনে ব্যবস্থা নিতে পারে, কিন্তু বাবার শেখানো কথাই তাকে শক্ত করে রাখে, মাথা নিচু করা যাবে না। এই ঘটনাগুলির সাথেই ওয়েব সিরিজটির প্রথম অংশ শেষ হয়। বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। দ্বিতীয় পার্ট নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো।